104.8 OFM নিবেদন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ ছোট গল্প অবলম্বনে একটি রেডিও ফিল্ম। সম্পত্তি সমর্পণ প্রথম প্রকাশিত হয় 1891 সালে সাধনা পত্রিকার পৌষ সংখ্যায়। রবীন্দ্রনাথের বয়স তখন 30। শুরু হচ্ছে সম্পত্তি সমর্পণ। আজ থেকে অনেক দিন আগেকার কথা। যজ্ঞনাথ কুণ্ডর তখন ভরা সংসার। পুত্র বৃন্দাবন কুণ্ড, পুত্রবধূ, 4 বছরের নাতি কোকুলচন্দ্রকে নিয়ে বাড়ি তখন গম গম করছে। কিন্তু হঠাৎ একদিন তার পুত্রবধূর গুরুতর অসুখ করল। বাড়িতে কবিরাজ এলেন, বৃন্দাবনের স্ত্রীকে পরীক্ষা করলেন। যজ্ঞনাথ কবিরাজকে জিজ্ঞেস করল, আগে কবিরাজ মশাই কেমন বুঝছেন? দেখুন, শরীরের ভাবগতি তেমন ভালো নয়, বেশ কয়েকটা ওষুধের ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় যদি শহরে একজন লোক পাঠিয়ে ওষুধ আনতে হবে। না না, সে অনেক খরচের ব্যাপার। তার চেয়ে বরং বৌমা কয়েকদিন বিশ্রাম নিক, ও এমনিতেই সেরে উঠবে। কিন্তু যজ্ঞনাথ বাবু, ওষুধ ছাড়া তো এবং সারবে না। বাবা, ও বাবা, কি উনি যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখলে হতো না? আমি শহরে গিয়ে নয় ওষুধ নিয়ে আসবো। সে দেখা যাবে। এখন কবিরাজ মশাই আপনি বরং এখন আসুন। কিন্তু ওনার ওষুধগুলো। না না, সে বিষয়ে আপনি ভাববেন না। ও আমাদের বৌমা ওষুধপত্তি ছাড়াই সেরে উঠবে। আপনি এখন আসুন তাহলে। হ্যাঁ, ওষুধ ছাড়া তো। আপনি আসুন কবিরাজ মশাই। কিন্তু না না, কোনো কিন্তু নয়। আপনি আসুন। নমস্কার, আসুন। কবিরাজ মশাই চলে গেলে বৃন্দাবনের স্ত্রীর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটতে লাগলো। তখন বৃন্দাবন ওষুধ কেনার জন্য প্রথমে বাবার হাতে পায়ে ধরল। বাবা, বাবা। হ্যাঁ, কি হয়েছে? বউটা যে আমার ওষুধ না খেয়ে মরে যাবে। তোমার দুটি পায়ে পড়ে ওই পত্তিগুলোর বন্দোবস্ত তুমি করে দাও। পাঁচ শোন, বোকামো করিস না। ওষুধগুলো খেলেই যদি তোর বউ সুস্থ হয়ে যেত তবে কি ওষুধ আমি আনাতুম না? আর তাছাড়া এখন এতগুলো পয়সার ব্যাপার। তোমাকে আমি কথা দিচ্ছি, ওই পথ্যির বন্দোবস্ত তুমি করে দাও। ও সুস্থ হয়ে উঠলে আমি নিজে ও টাকা তোমায় শোধ করে দেবো। শোধ করে দেবে? হ্যাঁ। ও বাবা, কোথাকার সাহেব এলেন আমার। শোনবেন দা, এই সংসারের ভালো মন্দ আমি তোর চেয়ে অনেক বেশি বুঝি। আমি যখন বলছি ওই ওষুধপত্তি ছাড়াই বৌমা সুস্থ হয়ে উঠবে, তখন তাই হবে। এখন যা এখান থেকে। হাতে পায়ে ধরে যখন কাজ হলো না, বৃন্দাবন তখন বাবার উপর রেগে গেল। বাবা, বাবা, তুমি ওষুধের বন্দোবস্ত করবে না করবে না? এত চিৎকার করছো কেন? আমি জানতে চাই, ওষুধ কি তুমি আনাবে না আনাবে না? দেখছো তো আমি পুজোয় বসেছি, কথাটা তো পরে বললেও চলে। আর কবে? আমার বউটা মরে গেলে তারপর? বাবা, এই আমি তোমায় বলে দিলুম, ওষুধ না পেয়ে আমার বউটা যদি মরে যায়, আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিচ্ছি। কিন্তু বৃন্দাবনের রাগারাগিতেও কোনো ফল হলো না। অবশেষে পত্নীর মৃত্যু হলে বৃন্দাবন বাপ যজ্ঞনাথকে স্ত্রী হত্যাকারী বলে গালি দিল। বাবা, তুমি আমার বউটাকে মেরে ফেললে? হ্যাঁ, তুমি মানুষ নাও? তোমার শরীরে মানুষের হৃদয় থাকতে পারে না। তুমি ওষুধ না খাইয়ে আমার বউটাকে তুমি খুন করেছো। তুমি খুনি। আমি খুনি? হ্যাঁ। আমি তোর বউকে মেরেছি? কেন? ওষুধ খেয়ে কি কেউ মরে না নাকি? হ্যাঁ, দামি ওষুধ খেয়ে যদি তোর বউ বাঁচত রে বেন্দা, তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে বল দেখি? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী কি তার চেয়ে বেশি ধুমধাম করে মরবে রে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন স্থির চিত্তে বিবেচনা করে দেখত, তবে এই কথায় সে সান্ত্বনা পেত। সত্যি তার মা দিদিমা কেউই মরার সময় ওষুধ খাননি, আর এটাই ছিল এ বাড়ির সনাতন নিয়ম। কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়ম মানতে চান না, কারণ দেশে তখন সদ্য ইংরেজদের আগমন হয়েছে। অনেক পুরনো নিয়মই নতুনের হাওয়ায় বদলাচ্ছে, আর সেকালের লোকেরা তখন একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে তামাক টানছেন। বৃন্দাবন আধুনিককালের মানুষ। স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে আহত হয়ে প্রাচীন যজ্ঞনাথকে এসে বলল, বাবা, আমি চললুম। কি হয়েছে? কি চললে? এই মুহূর্তে আমি চললুম। হ্যাঁ, সে আবার কি? আমি এই বাড়ি ছেড়ে, তোমায় ছেড়ে চিরকালের মতন চললুম। আমি চললুম। কি চললুম? হ্যাঁ। কি বাড়িতে নিমাই ঠাকুরের গৃহত্যাগ পালা হচ্ছে না? গৃহত্যাগ পালাই হচ্ছে। আমি সত্যিই চললুম। সত্যিই চললুম? হ্যাঁ,
সত্যিই চললুম বেটা অকৃতজ্ঞ। ছোটবেলা থেকে খাইয়ে দাইয়ে এত এত অর্থনাশ করে তোকে বড় করলুম, তোর বউ ছেলেকে এত কাল পুষলুম, আর আজকে না তুই আমায় তেজ দেখাচ্ছিস। দেখাচ্ছি, হ্যাঁ দেখাতে বাধ্য হচ্ছি। এবং শুনে রাখো, আমার এবং আমার ছেলের পিছনে তোমার আর একটা কানা করিও খরচা করতে হবে না। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে। তাই থাকবো, আমি থাকবো, আমার সম্পত্তি নিয়ে আমি থাকবো। হ্যাঁ থাকো। আমি আর আমার ছেলে না খেতে পেয়ে মরে যাব, তবু তোমার কাছে ফিরে আসবো না। তাই তো, বাপের কাছে কেন ফিরবে? বাপের দায়িত্ব ছিল, তাই বাপ এতদিন তোমার জন্য এত কিছু করেছে। এখন তুমি অকৃতজ্ঞ অসভ্য পুত্রের মতো বাপের দায়িত্ব তো পরিত্যাগ করবেই। বাপের দায়িত্ব? হ্যাঁ, বাপের দায়িত্ব বুঝি নিজের স্ত্রীকে আধপেটা খাইয়ে রাখা, নিজের ছেলেকে সারা জীবন ছেঁড়া ফাটা জামা কাপড় পরিয়ে রাখা? বাবা, এই বাড়িতে তোমার ভয় আমি আমার ছেলেকে পর্যন্ত পেট ভরে খাওয়াতে পারিনি। তোমার অর্থের প্রতি এমন তর ভালোবাসা যে মাকে যেভাবে তুমি ওষুধ না খাইয়ে মেরেছো, আমার বউটাকেও আজ সেভাবেই তুমি মারলে। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে, আমি চললাম। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বাপের প্রতি কোনো শ্রদ্ধা নেই, খালি লোভ আমার সম্পত্তির ওপর। সে কি আমি বুঝি না ভেবেছো? শুধু যাবার আগে জেনে রাখো, যদি কোনোদিন এক আনাও হাতে দিয়েছি তোমার, তবে তা গো রক্তপাতের সমান অন্যায় হবে। গো রক্তপাত? হ্যাঁ, গো রক্তপাত। তাহলে তুমিও জেনে রাখো, তোমার ওই সম্পত্তির এক কানা করেও যদি আমি নিই, তবে তা মাতৃ রক্তপাতের সমান পাপ হবে। মাতৃ রক্তপাতের সমান পাপ হবে। খালি বাগতাল্লাবাজি। মতলব তো ছিল আমায় বিষ খাইয়ে সাবার করে আমার সম্পত্তি কেড়ে নেওয়ার। এটা আমি সজাগ ছিলাম বলে, নইলে। ছি, শেষে তুমি এমন কথা বলতে পারলে? হ্যাঁ, পারলুম। আর কত নিচে নামবে তুমি? আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। চলে আয় গোকুল, এদিকে আয়, চলে আয়। এখনো দাঁড়িয়ে তুই কি দেখছিস? চলে আয় বলছি। দাদু। হ্যাঁ গো দাদু, এদিকে আয়। খবরদার গোকুল, আমার কাছে খবরদার গোকুল, একদম তুমি দাদুর কাছে যাবে না। এদিকে এসো। কেন যাবে না? আমার সঙ্গে তোর বিবাদ, ওর কি? তুই যাবি ওকে না, ও আমার ছেলে, ও আমার সঙ্গে যাবে। গোকুল, আমার কাছে আয় বাবা, বাবার কাছে আয় বাবা। আয় গোকুল, আয়। এভাবেই পিতা পুত্রের ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পরে এইরকম একটা ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হয়ে উঠল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদের দুঃখ দূর করবার চেষ্টা করতে লাগলো। বুঝলে যজ্ঞনাথ, বৃন্দাবনের এমন তোর ব্যবহার দেখে সারা গায়ে ছি পড়ে গেছে, বুঝেছো? ছি। যা বলেছো এ কি বলে যুগেই সম্ভব, বুঝলে কিনা? আমাদের কালে বাপ ঠাকুরদার মুখের ওপর এভাবে কথা বলতে পারতুম? পাগল নাকি? খেপছো? আমরা জানতুম বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ গেলে বাপ পাওয়া যায় না। ঘোর কলি, বুঝলা, ঘোর কলি। সমাজের সঙ্গে ছেলেপিলেরাও একেবারে উচ্ছন্নে যাচ্ছে, নইলে বউয়ের জন্য বাপের সঙ্গে বিবাদ করা। তাও কিনা তোমার মতো বাপ? একেবারে খাঁটি কথা। তোমার মতন বাপ কটা পাওয়া যায় বাপু? আহা, বাপ তো নয়, যেন সাক্ষাৎ ধম্ম ঠাকুর। ছেলেকে খাইয়ে দাইয়ে বড় করলে, তারপর তার বিয়ে দিলে, তাও বেটা চোখ রাঙাচ্ছে। হ্যাঁ, এত বড় আসপত্তা বেটার। ঠিক বলেছো হে, একেবারে ঠিক বলেছো, যাকে বলে তোমার হক কথা। কি গো যজ্ঞনাথ, এমন চুপ মেরে রইলে যে? দুঃখ হচ্ছে ছেলেটির জন্য? আরে না, আমি চট করে একটু গণনা করে ফেলি, বুঝলে? গণনা? কিসের গণনা? ওই খাওয়া দাওয়ার। মোটামুটি ভাবে ধরলে বেন্দাটা দিনে দুবার ভাত, ডাল, ভাজার মাছ খেত। তার মানে এক বেলায় 1 আনা। তাহলে হলো গিয়ে তোমার 2 বেলায় 1 দুগুণে 2, মানে 2 আনা। তার মানে মাসে গিয়ে দাঁড়ালো 60 আনা, অর্থাৎ প্রায় 3 টাকা 12 আনা। তার মানে বছরে 45 টাকা। এটা কিসের হিসেব করলে গো যজ্ঞনাথ? কেন? ওই খাবার হিসেব। খাবার কার? ওই বেন্দাটার। মানে ও তো আর আমার কাছে ফিরবে না, অর্থাৎ বছরে 45টি টাকা বেঁচে গেল। বলো কি, 45 টাকা? হ্যাঁ, 45 টাকা। শুধু একটা জিনিস বলতে পারো, মনের মধ্যে খচখচ করছে। কি গো, কি খচখচ করছে? ওই নাতিটা, বুঝলে,
আমার বড় ন্যাওটা ছিল কি না, যেখানেই আমি যাব সেখানেই বেটা দাদু 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 করে ছুটে আসবে, জড়িয়ে ধরবে। আমি বলি, ওরে পাজি শকরি হাতে ছুঁয়ে দিলি তো। তা বেটা হা করে হাসে, বুঝলে। এঁটো কাটা শকরি এসব কিচ্ছু বোঝে না বেটা, শুধু বোঝে দাদুকে। আর পাখির মতো শরীর তো বেচারার, কতটুকুই বা খেতে পারে, নেংটি দূর একটা। ওকে বেন্দাটা না নিয়ে গেলেই পারত। রাগারাগির সময় বেন্দাকে বললুম, তুই যাবি, যা, নাতিটাকে রেখে যা। তা কথা শুনলে না। ছেলেটা যাওয়ার সময় দাদু দাদু বলে কেঁদে উঠল, হতভাগা। এখন বাপ তার দাদুর বিরুদ্ধে নাতির কান ভরবে। হ্যাঁ, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল ঘরে। যজ্ঞনাথ যদিও মনে মনে একথা ভেবে সান্ত্বনা পাবার চেষ্টা করল যে পুত্র বৃন্দাবন এবং পৌত্র গোকুলচন্দ্র না থাকাতে তার বেশ কিছুটা অর্থ বেঁচে গেল, তবু শূন্য গৃহে নাতিবাবুর উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হয়ে উঠল। আজকাল যজ্ঞনাথের এমন মুশকিল হয়েছে, পুজোর সময় কেউ আগের মতো ব্যাঘাত করে না। খাওয়ার সময় কেউ আগের মতো কেড়ে খায় না। দাদু, এই দেখো তোমার নাটকলের নাতু আমি কে নিলুম। তবে রে বেটা পাজি, নাটু খেলি তুই। হিসাব লিখবার সময় আগের মতো দোয়াত নিয়ে পালাবে এমন উপযুক্ত লোকও নেই। এই ছেলেটাকে নিয়ে পালা গেল না। বেটা নিশ্চয়ই আমার দোয়াতখানা নিয়েছে। গোকুল, আরে গোকলা। কি দাদু? বলি আমার দোয়াতখানা কোথায় গেল? তোমার দোয়াত কোথায় তা আমি কি জানি? ওরে বেটা বিচ্ছু ছেলে, আমি কি জানি? হ্যাঁ, আমি কি জানি? দাঁড়া তোর বাপকে বলছি। বেন্দা দাদু, বাবাকে ডাকবে না, দেব নাকি বলেছি। তাহলে বেটা দে দোয়াতখানা দে। নিরুপদ্রবে স্নানাহার করে যজ্ঞনাথের চিত্ত ব্যাকুল হয়ে উঠল। তার মনে হতে লাগলো যেন মৃত্যুর পরেই লোকে এই ধরনের উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষত বিছানার কাঁথায় তার নাতির করা ছিদ্র এবং তার বসবার মাদুরে গোকুলের কালি দিয়ে আঁকা ছবি দেখে তার হৃদয় আরো অশান্ত হয়ে উঠল। এই শূন্য গৃহে ভূতের মতো বসে আছি। পেন্দাটারও বলিহারি চাই বাবা। বললুম নাতিরাকে রেখে যা, তা রাখলে না, হতভাগা। আমারও ভুল হয়েছে। গোকুলটাকে জোর করে রেখে দিলেই হতো। হাজারক আমি তো দাদু নাকি? ও তো আমার বংশের ছেলে, হ্যাঁ, কুলপ্রদীপ। তার উপর ওর বাবার যতটা অধিকার, আমারও ততটাই অধিকার। এখন গোকুলটা কোথায় আছে, কি করছে কে জানে। বেন্দা ওকে খাওয়াতে পারছে তো ঠিক মতো? আহা, এবারে কি সুন্দর তাল হয়েছে। হ্যাঁ, এখন যদি বিচ্ছু ছেলেটা থাকতো, তাহলে দাদু তাল খাবো এই করে পাগল করে মারত। হ্যাঁ, নেংটি ইঁদুর কথাকার। একবার 2 বছর বয়সে লাফালাফি করতে গিয়ে গোকুল তার ছোট্ট ধুতিখানা ছিঁড়ে ফেলেছিল। সেই জন্য সে তার পিতামহের কাছে খুব বকুনি খেয়েছিল। কি ধুতিখানা ছেড়ে ফেললি? নতুন ধুতিখানা নষ্ট করে ফেললি? হ্যাঁ, 3 আনা দিয়ে কিনেছিলুম, নষ্ট করে ফেললি? তার দাদুর বকুনি 2 বছর বয়সে গোকুল যে খুব একটা বুঝেছিল তা নয়। ফ্যাল ফ্যাল করে সে দাদুর দিকে তাকিয়েছিল। কিন্তু আজ শোবার ঘরে নাতির ছোট্ট শতচ্ছিন্ন ধুতিখানা দেখে যজ্ঞনাথের চোখ ছলছল করে উঠল। সে সেই ধুতিখানা ছিঁড়ে প্রদীপের জন্য পলতে না করে বা অন্যান্য গার্হস্থ্য কাজে না লাগিয়ে যত্ন করে সিন্ধুকে তুলে রাখল। আর মনে মনে বিড়বিড় করতে করতে বলল, এবারে যখন সোনাটা ফিরে আসবে, তখন ওকে আর কিছু বলবো না। না, কিচ্ছু বলবো না। ধুতি ছেড়ে ছিড়ুক। ছেলে মানুষ তো, বছরে 1খানা নতুন ধুতি নষ্ট করে, তাতে কি কিনে দেবো? গোকুল, তোকে ধুতি কিনে দেবো। একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। দেখে নিস তোর দাদু তোকে কিচ্ছু বলবে না রে গোকুল। কিন্তু গোকুল ফিরল না
এবং যজ্ঞনাথের বয়স যেন আগের চেয়ে অনেক তাড়াতাড়ি বেড়ে উঠল, আর তার শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হতে লাগল। সে ঘরে আর স্থির হয়ে থাকতে পারে না। দুপুরবেলা যখন সমস্ত সম্ভ্রান্ত লোক আহারান্তে নিদ্রাসুখ লাভ করে, যজ্ঞনাথ তখন হুঁকো হাতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। যজ্ঞনাথকে দেখে পাড়ার ছেলেরা তামাশা করে, তাকে নিয়ে ছড়া রচনা করে, তাকে দূর থেকে খেপায়। ওই দেখো যাই কিপটে বুড়ো, মাথাখানা যেন মাছের মুড়ো। পাড়ার বৃদ্ধরা বলতে লাগলো, বুঝলে ভায়া, ও তো যজ্ঞনাথ নয়, ও হলো যজ্ঞনাথ। অনেক দিন কাটলো এইভাবে। দিন গড়িয়ে মাস গেল, মাস গড়িয়ে বছর গেল। বছর 6-7 পরে একদিন যজ্ঞনাথ আম গাছের ছায়ায় ঢাকা গ্রামের পথে ভর দুপুরে হুঁকো হাতে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখল একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে সম্পূর্ণ একটা নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করছে। বুঝলি তোরা ব্যাপারটা? যখন পানা পুকুরের ওপারে মিত্তিরদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, তখন ওদের আম গাছে চড়ে সব আম পেড়ে ফেলবো, বুঝলি? পারবো তো নিতাইটা? আরে পারবো বলে পারবো, হ্যাঁ নিশ্চয়ই পারবো। আমি আছি, ফটকে আছে, রাখাল আছে, টুলু আছে, গনসা আছে, রামু আছে, তোর চিন্তা কি? ঠিক এমনই সময় বৃদ্ধ যজ্ঞনাথ এসে তাদের সামনে দাঁড়ালো। যজ্ঞনাথকে দেখে বাকি ছেলেরা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, কিন্তু নতুন ছেলেটি যজ্ঞনাথের গায়ের কাছে তার চাদরখানা ছাড়ল, আর অমনি তার চাদরের গিট খুলে একটি গিরগিটি যজ্ঞনাথের গায়ে ঝাঁপ দিয়ে ঘাসের মধ্যে মিলিয়ে গেল। আকস্মিকভাবে এই গিরগিটিটি গায়ের ওপর এসে পড়ায় যজ্ঞনাথের সর্বশরীর কেঁপে উঠল। এই দেখে ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূর যেতে না যেতেই যজ্ঞনাথ দেখল যে তার কাঁধের কাপড়টি নেই। তাকিয়ে দেখল যে ওই নতুন ছেলেটি তার কাঁধের কাপড়টা সরিয়ে মাথায় পাকড়ি করে পড়েছে। যজ্ঞনাথ বালকের এই ব্যবহারে ভারী আমোদ পেল। কতদিন কোনো বালকের কাছ থেকে সে এমন অসংকোচ আত্মীয়তা পায়নি। ছেলেটিকে যজ্ঞনাথ ডাকলেন। আমি? হ্যাঁ, তুই এদিকে, এদিকে। না, যাবো না। কেন? কেন আসবি না? এদিকে। তোমার কাছে গেলে তুমি আমাকে মারবে না তো? মারবো? মারবো কেন রে পাগলা? এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়, আয় আয়। সত্যি বলছো? সত্যি বলছি। তবে দিব্যি খাও। দিব্যি খেতে হবে? হ্যাঁ, তা কার দিব্যি খাবো? কালী ঠাকুরের দিব্যি খাও। এই দেখ, এই কালী ঠাকুরের দিব্যি খেয়ে বলছি তোকে আমি মারবো না, হয়েছে? এবার আমার কাছে আয়, আয় 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 আয়। বলো, কি বলবে? বলি তোর নাম কি রে? নেতাই পাল। তা নেতাই, তোর বাড়ি কোথায় রে? বলবো না। বলবি না? না, বলবো না। কেন? কেন বলবি না? আচ্ছা, বেশ কথা। তা তোর বাপের নাম কি রে? না, বলবো না। এটাও বলবি না? কেন? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিস? বাবা আমাকে পাঠশালায় দিতে চায় যে। তা পাঠশালায় বুঝি তোর ভালো লাগে না? না। বাহ, এ তো বেশ কথা। তা হ্যাঁ রে, তুই আমার কাছে আমার বাড়িতে এসে থাকবি? তুমি আমায় পাঠশালায় পাঠাবে না তো? আরে না রে না, আমি তোকে কোথাও পাঠাবো না। তাহলে চলো তোমার বাড়ি। আয় আয়, আমার সঙ্গে আয়, আয় আয়। নিতাই পাল কোনো আপত্তি না করে নিঃসংকোচে যজ্ঞনাথের গৃহে আশ্রয় নিল। যজ্ঞনাথের ঘরে নিতাইয়ের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে গেল। তারা বুঝল যে বৃদ্ধ আর বেশি দিন বাঁচবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দিয়ে যাবে। বালকের ওপর সকলেরই পরম ঈর্ষা জন্মালো। দেখেছো বুড়োর কাণ্ড? দেখেছো কোথাকার ওই ছোড়াটাকে বাড়িতে রেখে পুষছে? চাল নেই, চুলো নেই, একটা বাজি নচ্চার ছেলে সমস্ত গ্রামটাকে চালিয়ে খেলে। আজ এর বাগানে আম পাড়ছে, কারোর পুকুরে মাছ ধরছে। আরে সেদিনকে তো আমাদের লিচু গাছ থেকে লিচু চুরি করেছে, জানো? আরে ওই যজ্ঞনাথের প্রশ্রয় পেয়েই তো ছেলেটার এত বাড়াবাড়ি। শুধু কি তাই, গায়ের বাকি ছেলেগুলো আরো তো মাথা খাচ্ছে দেখছি। না হে না, আমার তো মনে হয় এর একটা বিহিত করতেই হবে। আমি যদি ওই ছেলেটাকে একবার হাতে পাই না, তাহলে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। আমি তো ঠিক করে রেখেছি, ওই চুলের মুঠি ধরে টানতে টানতে গায়ের বাইরে নিয়ে যাব।
যাব, হত ভাগা। কিন্তু ওই মুশকিল ওই যোগ্যনাথ ছেলেটা তো ওর এখন চোখের মনি। আমার তো মনে হয় যে বুড়ো মরণকালে সমস্ত সম্পত্তি ওই ছেলেটার নামেই করে দেবে। কিন্তু নিজের ছেলে বৃন্দাবন যদি ফিরে আসে? ওর ছেলে আর ফিরবে না গো, বৃন্দাবন আর ফিরবে না। আরে তাহলে তো ওই ছেলেটাই সব পাবে গো। দাঁড়াও, আমার হাতে পড়ুক একবার, তারপর সম্পত্তি পাওয়া দেখাচ্ছি। তোমরা একটা কথা ভেবে দেখেছো, ওর বাপ মা না দিদি কত কষ্ট পাচ্ছে? সে তো হবেই। আর এই পাজিটাকে দেখো, চেনা নেই জানা নেই একটা লোকের সঙ্গে থেকে গেল। ভেবেছিলুম বুড়ো মরার আগে একটু ভালো মন্দ খাইয়ে যত্ন আত্তি করে ওর সম্পত্তিটা কবজা করবে। তা সেটা তো আমিও ভেবেছিলুম। আমরাও তো খানিকটা ওই ধরনেরই। আরে আমিও তো ভেবেছিলাম। আর এখন বুঝতে পারছো তো যে যোগ্যনাথের সম্পত্তিটা কে পাবে? আর আমাদের হাতে সর্ষের তেল। ছেলেটি কিন্তু অতি নসার, বাঁদর, বুঝলে, বাঁদর। আমি তো বলি কাল সাপ। হাতে পড়লে ঠ্যাং খোড়া করে রেখে দেবো ছেলেটার। গ্রামের অনেকেই নিতাইয়ের অনিষ্ট করার জন্য কৃত সংকল্প হলো, কিন্তু বৃদ্ধ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াতো। নিতাইয়ের সঙ্গে মাঝে মাঝে যোগ্যনাথের কথা কাটাকাটি হতো। তুমি আমায় ঘুড়ি কিনে দাও। হ্যাঁ, ঘুড়ি? ঘুড়ি দিয়ে কি করবি? কেন? ওড়াবো। কিন্তু ঘুড়ির যে অনেক দাম। তুমি দেবে না? না। তবে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, কোথায় চলে যাচ্ছিস? অন্য কোথাও। কেন? এই যে বললে ঘুড়ি কিনে দেবে না। দেবো, সব দেবো তোকে। আমি আমার সব বিষয় আশয় দিয়ে যাবো রে, তুই চিন্তা করছিস কেন? তাহলে ঘুড়িও দেবে? আরে হ্যাঁ, ঘুড়িও দেবো। এদিকে এই নে 6 পয়সা, যা ঘুড়ি, সুতো আর লাটাই কিনে নে। এমন করে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন যোগ্যনাথের কানে খবর এলো যে দামোদর পাল নামক এক ব্যক্তি তার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করে বেড়াচ্ছে এবং অবশেষে তাদের গ্রামের দিকেই আসছে। এই কথা শুনে নিতাই যোগ্যনাথকে বলল, দাদা আমি চললুম, বাবা খুঁজতে আসছে আমাকে, একবার খুঁজে পেলে আর আস্তুটি রাখবে না। আরে বাপু, তুই কিচ্ছুটি ভাবিস না, আমি তোকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ তোকে খুঁজে পাবে না, তোর বাবাও পাবে না, তোর বন্ধুরা পাবে না, এই গায়ের লোকেরাও পাবে না। সত্যি দাদা? কেউ পাবে না? কেউ পাবে না। দাদা জায়গাটা কোথায় গো? ওই ভট্টাচার্যদের বাগানের পিছনে? তবে কি ওই পশ্চিমের ওই বাঁশবনে? তবে কোথায় বলো না, তুমি কোথায়? ও দাদা, ও দাদা। ওরে বেটা, সে কথা তোকে এখানে বললে আর যদি কেউ শুনে নেয় তাহলে তো তোকে আর লুকিয়ে রাখতে পারবো না। রাত্রির হোক, তারপর তোকে দেখাবো। নিতাই এই রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠল। সে ঠিক করলো যে তার বাবা তাকে খুঁজে না পেয়ে চলে গেলেই তার বন্ধুদের সঙ্গে বাজি রেখে সে একটা লুকোচুরি খেলবে এবং এমন জায়গায় লুকোবে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। সেদিন মধ্যাহ্নে যোগ্যনাথ নিতাইকে বাড়িতে বন্ধ করে কোথায় যেন বেরিয়ে গেল। ফিরে আসার পর নিতাই তাকে প্রশ্ন করে অস্থির করে তুলল। দাদা তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম যেখানে তোকে লুকোবো সেই জায়গাটা দেখতে। আচ্ছা, সেখানে কি মস্ত বন রয়েছে? রয়েছে বই কি। আর সেই বনে কি বাঘ রয়েছে? তা 2-1টা বাঘ থাকতে পারে বই কি। আচ্ছা দাদা, আমরা কি মশাল নিয়ে যাব? মশাল? মশাল নয়। আচ্ছা দাদা, আমরা লণ্ঠন নিয়ে যাব। আর ওই বনে কি ডাইনি বুড়িও আছে? ডাইনি বুড়ি থাকলেও থাকতে পারে। ডাইনি বুড়ি যদি আমায় ধরে নিয়ে যায়? তোকে ধরবে ডাইনির অত সাহস? আমার নিতাইকে কিনা ধরবে ডাইনি? এই লাঠির বাড়ি মারবো না তাকে। সেই বেশ মজা হবে। কিন্তু দাদা আমরা কখন যাব? চারদিকে তো আঁধার নেমেছে। এখন তো সবে সন্ধ্যের নেতাই, আগে রাত্রির হোক, চারদিকে লোকজন ঘুমিয়ে পড়ুক, তারপর তো বেরোবো। আচ্ছা দাদা, চারদিকে এত ঝিঁঝি যে ডাকছে, ঝিঁঝি পোকারা কোথা থেকে আসে? কথা শোনো ছেলের, ঝিঁঝি পোকারা আবার আসবে কোত্থেকে? যেখান থেকে সাপ ব্যাঙ ইঁদুর ছুঁচড়া এসছে সেখান থেকেই আসে। আচ্ছা দাদা, আমার সঙ্গে তুমিও লুকিয়ে থাকবে? থাকবো বই কি, নিশ্চয়ই থাকবো। আমরা দুজনে মিলে লুকিয়ে থাকবো। আমাদের কেউ খুঁজে পাবে না? না, আমাদের কেউ খুঁজে পাবে, কোনোদিন খুঁজে পাবে না, কোনোদিন খুঁজে পাবে না। নে, অনেক বকবক করেছিস, চল এবার আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ হলে যোগ্যনাথ নিজের সিন্দুকটি খুলল। সেখানে সযত্নে পাট করে রাখা ছিল গোকুলের সেই ছেঁড়া ময়লা হলদেটে হয়ে যাওয়া ধুতি। যোগ্যনাথ সেই ধুতির ওপর হাত বোলালো। তার চোখের কোণে
অশ্রুবিন্দু চিকচিক করে উঠল। সে সেই ধুতিখানা নিয়ে নিতাইকে বলল, নেতাই, নেতাই। কি দাদা? এই ধুতি করা পদ দেখি বাবা। এই ধুতিটা? হ্যাঁ। এটা ছেঁড়া, নোংরা। এই ধুতি কার দাদা? এই ধুতি কার? এই ধুতি আমার নাতির রে নেতাই। আমিও তো তোমার নাতি। তোমার কি আরেকটা নাতি আছে? আরেকটা নাতি আছে আমার। সে এখন কোথায়? তার নাম কি? তার নাম থাক, পরে বলবো খন। তুই আজকের মতো এই ধুতিটা পরে নে দেখি। কালকে তোকে একখানা নতুন ধুতি কিনে দেবো, কেমন? নতুন ধুতি? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। খাও কালির দিব্যি। এই নে, কালির দিব্যি খাচ্ছি। হলো, যা যা, এবার ধুতিটা পরে নে দেখি। নিতাই ধুতি পরে নিল। রাত্রি বাড়তে লাগল। রাত্রি 2 প্রহর হলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বেরিয়ে পড়ল। আর কোনো শব্দ নেই, কেবল পাড়ার কুকুরের দল ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এবং সেই শব্দে কাছে দূরে যতগুলো কুকুর ছিল তারা সকলে তারস্বরে যোগ দিল। মাঝে মাঝে রাত জাগা পাখি 2টি মানুষের পদশব্দে ত্রস্ত হয়ে ঝটপট করে বনের মধ্যে উড়ে গেল। দূর দূরান্তে ডেকে উঠল পেঁচা। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাতখানা আরো শক্ত করে ধরল। দাদা, দাদা, আমার বড় ভয় করছে দাদা। কিচ্ছু চিন্তা নেই নিতাই, আমি তো রয়েছি নাকি। মাঠের পর মাঠ অতিক্রম করে অবশেষে একটা জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে গিয়ে দুজনেই উপস্থিত হলো। নিতাই কিছুটা ক্ষুণ্ণ হলো। সে জিজ্ঞেস করল, এইখানে? কিন্তু তুমি যে বলেছিলে আমরা এক মস্ত বনে যাব। আরে বাবা, এই তো সেই বন। এইখানে ডাইনি আছে। ডাইনি আছে? ডাইনি আছে। এদিকে আয়, এদিকে আয়, লন্ঠনটা ধর। এবারে এখানে দাঁড়া। এবার দেখ। যজ্ঞনাথ মন্দিরের মধ্যে থেকে একখানা বড় পাথর ধাক্কা দিয়ে সরিয়ে ফেলল। দেখ নেতাই, দেখ দেখ, নিচটা কি দেখ। বালক বিস্ময়ে দেখল যে মাটিতে একটা বড় গর্ত। সেই গর্তের মধ্যে দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। সেই ঘরে জ্বলছে একখানা প্রদীপ। নিতাই যজ্ঞনাথকে বলল, দাদা, এই ঘরে বুঝি ডাইনি বুড়ি থাকে? থাকে বই কি। আর মাথায় কি সনের মতো সাদা চুল? হ্যাঁ, সাদা চুল আছে বই কি। আয়, এমনটা বেরাম তো। আয় আয় আয়, আমার সঙ্গে নিচে নেমে আয়। নিচে? ওই ঘরে? হ্যাঁ, ওই ঘরে। আয়, নেমে আয়। দে লন্ঠনটা আমায় দে। হ্যাঁ দে। এবার দুটো দিক ধর। হ্যাঁ, এই আমি যেমন ধরেছি এইবার ধর। হ্যাঁ, এইবারে নেমে নেমে আয়। দাদা, দাদা, পড়ে যাবো না তো? তুই বোকা ছিলে, হ্যাঁ, পড়বি কেন? আস্তে 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 নেমে। নিতাই নিচে নেমে দেখল চারদিকে পিতলের কলস, তার মধ্যে একটা আসন, তার সম্মুখে সিঁদুর, চন্দন, ফুলের মালা আর পুজোর উপকরণ। নিতাই তার কৌতূহল নিবৃত্তি করতে গিয়ে দেখল পিতলের কলসগুলো সব টাকার মোহরে ভরা। আচ্ছা দাদা, এখানে তো কোনো ডাইনি বুড়ি দেখতে পাচ্ছি না। ডাইনি বুড়ি এখন তার বাপের বাড়ি চলে গেছে। তাহলে দাদা, এই মোহরগুলো কি ডাইনির? হ্যাঁ গো দাদা, এসব কলসি ভরা মোহরগুলো সব ডাইনির। কিন্তু ডাইনি তো বাপের বাড়ি থেকে ফিরবে না। ফিরবে না? তাহলে এই এত টাকা কার হবে? এই এত টাকা আমার হবে। তোমার? হ্যাঁ গো দাদা, আমার হবে। কিন্তু আমি তোকে বলেছিলাম না যে আমার সমস্ত টাকা আমি তোকে দেবো। এই 6-7 খড়া মোহর, এই তো আমার সম্পত্তি। এই সবটাই তোর। এই সবটাই আমার? তুমি একটা টাকাও নেবে না? আমি একটা টাকাও নেব না। যদি নি তবে আমার হাতে যেন কষ্ট হয়। কিন্তু নিতাই, হ্যাঁ শোন,
একটা কথা আছে। কি দাদা? তোকে বলেছিলাম না যে আমার একটা নাতি আছে? হ্যাঁ। তার নাম গোকুল চন্দ্র। যদি কখনো আমার এই নাতি গোকুল চন্দ্র অথবা তার ছেলে অথবা তার নাতি কিংবা তার নাতির নাতি কিংবা তার বংশের কেউ আসে, তবে তার অথবা তাদের এই টাকা গুনে দিতে হবে, বুঝলি? গুনে দিতে হবে নাতিকে? আচ্ছা। আয় আয় নিতাই, আয় এই আসনটাতে বস। কেন দাদা? কেন কি রে, তোর পুজো হবে যে। আমি কি ঠাকুর দেবতা নাকি যে আমার পুজো হবে? তুই তো যক্ষ রে, যক্ষ। যক্ষ? সে আবার কি? সম্পত্তির পাহারাদার। বারে, আমি সারাক্ষণ সম্পত্তি পাহারা দেব নাকি? লুকোচুরি খেলবো না? খেলবি, খেলবি অন্ধকারে, যুগের পর যুগ লুকোচুরি খেলবি। নে বস, এখানে বস। বালক আসনে বসল। যোগনাথ তার কপালে চন্দন দিল, সিঁদুরের টিপ দিল, গলায় মালা দিল। তারপর সে ম্লান প্রদীপের আলোয় নিতাইয়ের সামনে বসে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম শ্রীম ওম হ্রিম শ্রীম হিম ক্লিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। যোগনাথের বারংবার মন্ত্রোচ্চারণে মাটির নিচের কুঠুরি ঘর গমগম করতে লাগলো। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে নিতাইয়ের ভয় করতে লাগলো। সে ডাকলো, দাদা দাদা, আমার ভয় করছে দাদা, আমার ভয় করছে। যোগনাথ কোনো উত্তর না করে মন্ত্র পড়ে যেতে লাগলো। ওম যক্ষ রাজায় বিদ্মহে বৈশ্রবণায় ধীমহে তন্ন কুবেরায় প্রচোদয়াৎ। অবশেষে মন্ত্র উচ্চারণ সমাপ্ত করে এক একটা খরা বহু কষ্টে বালকের সম্মুখে যোগনাথ নিয়ে আসতে লাগলো। নিতাই তোর হাতখানা দে। ঘড়ায় ছুঁয়ে রাখ। আর আমার সঙ্গে বল, আমার সঙ্গে বল। যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড। বল। যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড। তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড, তস্য পুত্র পরমানন্দ কুণ্ড। তস্য পুত্র প্রাণ কৃষ্ণ কুণ্ড, তস্য পুত্র পরমানন্দ কুণ্ড। তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ড, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ড। তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ড। দাদা, এটা তো তোমার নাম না? হ্যাঁ, আমার নাম, আমার নাম। বল। তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ড, তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ড। তস্য পুত্র গোকুল চন্দ্র কুণ্ডকে, তস্য পুত্র গোকুল চন্দ্র কুণ্ডকে। অথবা তার নাতি অথবা নাতির ছেলে, অথবা তার নাতি অথবা তার নাতির ছেলে, কিংবা তার বংশের ন্যায্য, কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে। উত্তরাধিকারীকে বল, উত্তরাধিকারীকে। উত্তরাধিকারীকে। এই সমস্ত টাকা গুনে দেবো, এই সমস্ত টাকা গুনে দেবো। নিতাই, 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 ঠান্ডা ঠান্ডা। খুব ভালো, খুব ভালো বলেছিস। দাদা, আমার বড় জল তেষ্টা পেয়েছে। জল। দাদা বাবা, আর তো মাত্র 5টা কলসি রয়েছে, চটপট ছেড়ে ফেলি, তারপর তোকে জল খাওয়াবো। আচ্ছা। আরে বাবা, কি পারি রে বাবা। আরেকটা কলসি এবার বল, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড। যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড। তস্য
তস্য পুত্র প্রাণ কৃষ্ণ কুণ্ড, তস্য পুত্র পরমানন্দ কুণ্ড। দস্যপুত্র প্রাণ কৃষ্ণ কুণ্ড, দস্যপুত্র পরমানন্দ কুণ্ড। এইভাবে বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা হতবুদ্ধির মতো হয়ে এলো। তার জিভ ক্রমে জড়িয়ে এলো। দস্যপুত্র যজ্ঞনাথ কুণ্ড, দস্যপুত্র বৃন্দাবন কুণ্ড, দস্যপুত্র গোকুল চন্দ্র কুণ্ড, দস্যপুত্র। অবশেষে 6 ঘরা মোহর পুজো করার পর যজ্ঞনাথ ঘণ্টাধ্বনি করতে লাগল। এদিকে ধুনোর ধোঁয়ায় নিতাইয়ের শরীর অবশ হয়ে আসতে লাগলো। তার হাত পা জ্বালা করতে লাগলো। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো। সে ক্ষীণ কণ্ঠে যজ্ঞনাথকে বলল, দাদা দাদা, জল 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 খাবি? আমি তোর জন্য জল নিয়ে আসবো রে বাবা। তুই এখানে বস, এখানে বসে থাক। হ্যাঁ, বসে থাক এখানে। এমনই সময় ভূগর্ভস্থ কুঠুরিতে প্রদীপের ম্লান আলো নিভে গেল। অন্ধকারে বালক অনুভব করল যে যজ্ঞনাথ মই বেয়ে ওপরে উঠছে। ব্যাকুল হয়ে নিতাই চিৎকার করল, দাদা দাদা দাদা, তুমি কোথায় যাচ্ছ? দাদা দাদা, কোথায় যাচ্ছ? নেতাই, নেতাই, আমি তোর জন্য জল নিয়ে আসছি রে নেতাই। তুই এখানে বস থাক। তোকে আর কেউ খুঁজে পাবে না। শুধু মনে রাখিস যজ্ঞনাথের নাতি, বৃন্দাবনের পুত্র গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র। এ কথা বলেই যজ্ঞনাথ মই তুলে নিল। বালক নিতাই অতি কষ্টে রুদ্ধ কণ্ঠে বলল, যজ্ঞনাথ গর্তের মুখে পাথর চাপা দিল এবং কান পেতে শুনল নিতাই ডাকছে। তারপরেই একটা পতনের শব্দ হলো। তারপরে আর কোনো শব্দ হলো না। যজ্ঞনাথ এইভাবে যক্ষের হাতে ধন সমর্পণ করে সেই পাথরের উপর মাটি চাপা দিতে লাগলো। কেউ দেখতে পাবে না। তারপর তার উপর ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করল। তার উপর ঘাসের চাপড়া এনে বসালো এবং বনের একটা চারা গাছ রোপণ করলো। কিন্তু এসব করেও যজ্ঞনাথ সেখান থেকে নড়ল না। সে চুপ করে বসে রইল আর থেকে থেকে মাটিতে কান পেতে শুনতে লাগলো। কে কে? না না, কেউ না, কেউ না, কেউ না। যাক, কেউ না, কেউ না। তাও যজ্ঞনাথের মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল স্পর্শ গহ্বর থেকে একটা কান্নার আওয়াজ উঠছে। তার মনে হলো যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সমস্ত লোক যেন সেই শব্দে শয্যার উপরে জেগে উঠে কান পেতে বসে আছে। যজ্ঞনাথ অস্থির হয়ে কেবলই মাটির উপর মাটি চাপাতে লাগলো। যেন এমন করে
কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায়। কে ডাকছে? কে কে ওটা? কার গলা? বাবা 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 বলে কে ডাকছে? না 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 না, ও ডাক আমি শুনতে দেবো না। আমি আমি মাটি চাপা দেবো। না না, কেউ শুনতে পাবে না, কেউ না, কেউ না, কেউ শুনতে পাবে না। আহ আহ নিতাই, আস্তে যা, আস্তে আস্তে। চুপ কর, চুপ কর, চুপ কর। সবাই সবাই শুনতে পাবে। আবার ডাকছিস, আবার ডাকছিস, আবার বারণ করছি না। চুপ, একদম চুপ, একদম চুপ। অনেকক্ষণ এই প্রকার প্রলাপ বকার পর যোগনাথ মন্দিরের বাইরে এলো। বাইরে এসে দেখল দিনের আলো ফুটেছে, কিন্তু আকাশ কালো মেঘে আচ্ছন্ন। হু হু করে হাওয়া বইছে এবং মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। যোগনাথ সেই বৃষ্টির মধ্যেই মাঠের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। খানিকটা হাঁটার পর সে হঠাৎ শুনতে পেল কে যেন তাকে ডাকল। বাবা, বাবা। কে কে? বিন্দা, বিন্দা, কি তুই? বাবা, শুনলুম আমার ছেলে নাকি তোমার ঘরে লুকিয়ে আছে, তাকে দাও। কে? তোর ছেলে? হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল। কি 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 নাম বললি? নিতাই? হ্যাঁ, নিতাই পাল? হ্যাঁ, আমার নাম দামোদর। কাছাকাছি সমস্ত গ্রামেই তো তোমার কিপ্টমোর খ্যাতি যা রয়েছে, সেই জন্য লজ্জায় নাম পরিবর্তন করেছি, নইলে কেউ আমাদের নাম উচ্চারণ পর্যন্ত করতো না। নিতাই, নিতাই পাল? হ্যাঁ। আমার নাতি গোকুল। হ্যাঁ, গোকুল। বৃদ্ধ যোগনাথ 10 আঙুল দিয়ে আকাশ হাতড়াতে হাতড়াতে যেন বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করে মাটিতে পড়ে গেল। বৃষ্টি ঝরতে লাগলো, বাজ পড়তে লাগলো। বৃন্দাবন যোগনাথকে ওই অবস্থায় দেখে তাকে বারংবার ধাক্কা দিয়ে বলতে লাগলো, বাবা, 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 ও বাবা, চোখ খোলো বাবা, বাবা, বাবা। চৈতন্য লাভ করে যোগনাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেল। তারপর বলল, বিন্দা, হ্যাঁ, বিন্দা, হ্যাঁ, মাটিতে মাটিতে কান ঠেকিয়ে শুনতো, কোনো কান্নার কান্নার শব্দ পাচ্ছিস কিনা? কি? হ্যাঁ, মাটিতে, মাটিতে, হ্যাঁ, মাটিতে। কিন্তু কেন? যা বলছি কর না, কর না। ও, না, কই কোনো কান্নার শব্দ তো শুনতে পাচ্ছি না। তো দেখ তো, শুনতো, কেউ কেউ বাবা বাবা বলে ডাকছে কিনা দেখ তো। বাবা বাবা বলে ডাকছে কিনা দেখ, দেখ, দেখ। না তো, বাবা বলে তো কেউ ডাকছে না। ডাকছে না, ডাকছে না তো, ডাকছে না। বাবা বলে কেউ ডাকছে না, বাবা বলে কেউ ডাকছে না, কেউ ডাকছে না। যাক, কেউ ডাকছে না বাবা। কি বলছো বাবা? তোমার কি মাথার ব্যামো হলো নাকি? মাথার ব্যামো? কই কই না তো, কোনো ব্যামো ট্যামো হয়নি তো, আমার কিছু হয়নি। তা এবার বলো, নেতাই বলে কেউ এসেছিল তোমার কাছে? কই, না 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 না, নেতাই বলে কেউ আসেনি, কেউ আসেনি আমার কাছে। আসেনি? তা যদি আসে তাহলে ওকে আটকে রেখো। ছেলেটা বড় ডান পিটে হয়েছে, বুঝলে বুঝলে? হ্যাঁ 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 হ্যাঁ, রেখে দেবো, রেখে দেবো, রেখে দেবো, রেখে দেবো। যাকগে, আমি চলি। হ্যাঁ হ্যাঁ। বৃন্দাবন চলে গেল। যোগনাথ বর্ষামুখর প্রভাতে অতিশয় ক্লান্ত হয়ে ফিরল তার শূন্য ঘরে। কয়েকদিন
গায়ের লোক তাকে দেখতেও পেল না। তারপর যেদিন যজ্ঞনাথ পাড়ায় বেরোল, সবাই দেখে অবাক হয়ে গেল। তার চুল উস্কো খুস্কো, চোখ লাল। গায়ে সে যাকে পেল তাকেই জিজ্ঞেস করতে লাগলো, তুমি তুমি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান্নার আওয়াজ। কান্না? কি যে বলো যজ্ঞনাথ, মাথা খারাপ হলো নাকি? আচ্ছা, আপনি কান্নার আওয়াজ পাচ্ছেন শুনতে? হ্যাঁ, কান্নার আওয়াজ কই না তো। পাচ্ছেন না? যাক 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 যাক, হ্যাঁ, কান্না পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন না। কি পাগল হলেন নাকি? এই যে ভাই, এই শুনুন শুনুন শুনুন, আপনি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? কান্নার আওয়াজ? আমি তো কুকুরের ডাক শুনতে পাচ্ছি মশাই। ও আচ্ছা 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 আচ্ছা। এরপর থেকে প্রত্যেক দিন যজ্ঞনাথ যাকেই পেত তাকেই জিজ্ঞেস করত, ও মশাই, আপনি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? গভীর রাত্রে নিজের শয়নকক্ষে অন্ধকারে যজ্ঞনাথ নিতাইকে খুঁজে বেড়াত। নিতাই, কোথায় গেলি নিতাই? হ্যাঁ, রাগ করিস নে বাপ, দাদুর উপর রাগ করলে চলে? আয় আয় আয়, আমার কাছে আয়। কিরে, একবার আসবি নে বাবা, দাদুর কাছে আসবি নে? নিতাই, কোথায় গেলি নিতাই? হ্যাঁ, কোথায় গেলি নিতাই? এইভাবে বছরের পর বছর যেতে লাগলো। যজ্ঞনাথ সম্পূর্ণ উন্মাদ হয়ে গেল। নিতাই আসবে, নিতাই আসবে, আমার নিতাই নিশ্চয়ই আসবে। নিতাই। অবশেষে বছর 4 পর বৃদ্ধের মৃত্যু দিন উপস্থিত হল। যখন চোখের ওপর থেকে জগতের আলো নিভে এলো এবং শ্বাস রুদ্ধপ্রায় হল, তখন বৃদ্ধ সহসা বিকারের বেগে উঠে বসল। একবার দুহাতে শূন্যতাকে চেপে ধরার চেষ্টা করে আর্তনাদ করে উঠল, নিতাই, নিতাই, নিতাই! আমার মইটা কে উঠিয়ে নিল রে নিতাই? আমার মইটা কে উঠিয়ে নিল নিতাই? হ্যাঁ, নিতাই, 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 নিতাই! এই অনর্গল প্রলাপ বকার পরেই যজ্ঞনাথের নিথর ক্লান্ত দেহখানা ধূপ করে পড়ে গেল শূন্য গৃহের নির্জন শয়নকক্ষে। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে সে অন্তর্হিত হল। শুনলেন বেতার চলচ্চিত্র সম্পত্তি সমর্পণ। অংশগ্রহণে ভাষ্য তুলিকা তালুকদার, যজ্ঞনাথ কুণ্ড সৌভিক সরকার, বৃন্দাবন কুণ্ড আরজে অরো, গোকুল ও নিতাই আরজে অর্ণব, কবিরাজ রাজকমল বসু, গ্রামের লোক 1 মৃণালকান্তি হালদার, 2 সৌধৃতি ভবানী, 3 আরজে অর্ণব, 4 বঙ্কুবাবু, ছোট ছেলে 1 আরজে ঝিলমিল, 2 জয়তী ভট্টাচার্য। ধ্বনি বিন্যাস ও ধ্বনি পরিকল্পনা দেবার্য বন্দ্যোপাধ্যায়। রেকর্ডিং ও সম্পাদনা সুমিতা মহাজন। বিন্যাস সহযোগিতা জয়তী ভট্টাচার্য। রচনা ও নির্দেশনা সৌভিক সরকার।